নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। এখন থেকেই সকালবেলা উঠেছিলাম, সকালবেলা উঠে বারান্দা দিয়ে ক্যামেরা করেছিলাম, বাহিরে হাঁটতে গিয়েছিলাম। তার জন্য দেখুন রান্নাঘরের জানলাটা বন্ধ হয়ে গিয়েছে, বাহিরে বাতাস ছেড়েছে, তার জন্য বৃষ্টি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 9:30। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা ভোরে উঠেছিলাম, ফজর নামাজ পড়ে সামনের বারান্দায় দাঁড়িয়ে একটু ক্যামেরা করেছিলাম বাহিরের দিকে। তারপরে বাহিরে হাঁটতে গিয়েছিলাম, বেশিক্ষণ হাঁটিনি, শুধু বাসার সামনে কিছুক্ষণ হেঁটে তারপরে রুমে চলে আসছে। আর দেখুন এখন বৃষ্টি হচ্ছে। আমি পিছনের বারান্দায় চলে আসলাম, বারান্দার দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য, যাতে বৃষ্টির পানিতে মানে দরজাটা না ভিজে যায়, সাথে রুমে পানি আসে তার জন্য। আর বৃষ্টি না আমার কাছে অনেকটাই ভালো লাগে দেখতে, তবে এক লাগাতার বৃষ্টি হলে আমার কাছে ভালো লাগে না, তবে বৃষ্টিটা আমার কাছে মানে বরাবরই ভালো লাগে। তার জন্য বললাম, দেখুন বাইরের দিকে ক্যামেরা করছি, কতটা সাদা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে তার জন্য। বাতাসও আছে, সাথে বৃষ্টিও আছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এক্স্যাক্টলি পিছনের বারান্দায় আসলেই বোঝা যায় বাইরে বৃষ্টিটা যে হচ্ছে, তার জন্য বললাম। দেখুন পিছনের বারান্দা দিয়ে ক্যামেরা করছি। এখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, এখন রুমে চলে যাব। এই রুমটাতে না আমার ওয়ার্ডরোব রাখা আছে। আর দেখুন ওয়ার্ডরোবের উপরে আমি সব কিছু রেখেছি, মানে টলি, তারপরে ক্যাসালক, মানে সব কিছু হাঁড়ি পাতিল রাখা আছে। তার জন্য বললাম বস্তাতে করে, দেখা যাচ্ছে না হয়তো বা ক্যামেরাতে, মানে তাছাড়া রাখার মতো সিস্টেম নেই। আর ক্যাসালকগুলো তো মানে আমার তো আর ক্যাবিনেট নেই বা চোকেস নেই, তার জন্য আমি ক্যাসালকগুলো টলি ওয়ার্ডরোবের উপরে রেখেছি, আর টলিগুলো ওয়ার্ডরোবে রেখেছি। দেখুন সামনের বারান্দায় চলে আসলাম। এখনও না বাহিরে বৃষ্টি হচ্ছে, আর দেখুন লোকগুলা বৃষ্টি দিয়ে ভিজে এখনও কাজ করে যাচ্ছে। আমি এখন রুমে চলে আসছি। অনেকক্ষণ ধরে বারান্দায় দাঁড়িয়েছিলাম, বেশিরভাগই দাঁড়িয়েছিলাম পিছনের বারান্দায়, মানে পিছনের বারান্দা দিয়ে বৃষ্টিটা দেখতে আমার কাছে অনেকটাই ভালো লাগছিল, তার জন্য বারান্দায় দাঁড়িয়েছিলাম। আর বাতাসটাও ভালো লাগছিল, তার জন্য এখন আমি রুমে চলে আসছি। এখন আমি রান্না বসাবো, তার জন্য এখন নর্মালের কাছে চলে আসছি। নর্মাল থেকে আমি তরকারি নামিয়ে নেব। আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম কি রান্না করব, আপনাদের ভাইয়া বলল যে আজকে আপনাদের ভাইয়া মাছ খাবে না। আপনাদের ভাইয়া বলল যে ডিম রান্না করার জন্য আলু দিয়ে, আর সাথে কাঁকরোল ভাজা করার জন্য, আর সাথে ডাল রান্না করার কথা বলেছে আপনাদের ভাইয়া। তার জন্য আমি এখন নর্মাল থেকে ডিম নামিয়ে নেব, আর ডিম রান্না করব আজকে আলু দিয়ে। তার জন্য আমি এখন ডিমটা ডাইনিং উপরে রেখে তারপরে আমি আলু নিয়ে আসব, সাথে পেঁয়াজ, তারপরে সব কিছু নিয়ে তখন আবার সামনের রুমে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে কথা বলার জন্য। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে কি ডাল রান্না করব। আপনাদের ভাইয়া বলল যে মুগ ডাল সাথে মসুর ডাল সাথে মিক্স করে একসাথে ডাল রান্না করার জন্য। তার জন্য তখন আলু নিতে যেতে পারিনি, এখন আলু নিয়ে আসছি, মানে আলু সাথে পেঁয়াজ সব কিছু নিয়ে আসবা। নর্মাল থেকে তো আমি আদা রসুন নামিয়ে নিয়েছি, সাথে ডিপ থেকে আমি ফ্রোজেন করা যে টমেটোটা রেখেছিলাম, আমি ফ্রোজেন করে আমি 4 পিস করে ওই টমেটোগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি ডাইনিং উপরে, এখন আবার বাহিরে বৃষ্টি শুরু হয়েছে, সাথে বাতাসও শুরু হয়েছে। মাঝখান দিয়ে বৃষ্টিটা থেমে গিয়েছিল, বাতাসের কারণে রান্নাঘরের জানলাগুলো বন্ধ হয়ে যায়। তার জন্য দেখুন চুলাতে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাইরের দিকে মানে ক্যামেরা করলে দেখা যায় যে মাঠেতে পানি জমে গেছে বৃষ্টির কারণে। আর বলেতে আমি আলু কেটে রেখেছি, আমি অফ ক্যামেরায় আলু কেটে নিয়েছি। ডিম সিদ্ধ করা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় ডিমগুলো ছুলে নিয়েছিলাম। তারপরে ডিমেতে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর কড়াইতে আমি তেলটা দিয়ে গরম করে নিয়েছি। আমি একটু তেলটা বেশি দিয়েছি পরিমাণে। আমি এই তেলে আমি আলু ভেজে নেব, তার জন্য দেখুন আমি ডিমটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডিম ভাজার সময় শুধু হলুদ আর লবণ দিয়েছি, আমি কিন্তু মরিচের গুঁড়া দেইনি, তার জন্য বলে দিলাম। দেখুন আমার ডিম ভাজা হয়ে গেছে, একবারে বেশি লাল করে ভাজিনি, মানে হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি তেলেতে। আমি আলু কিন্তু আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি, একবারে বেশি সিদ্ধ করে নিইনি, মানে হালকা করে ভাপিয়ে নিয়েছি। তার জন্য বললাম আলু ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ বা হলুদ বা মরিচের গুঁড়া কিচ্ছু দিচ্ছি না, আমি আলুগুলা শুধু হালকা করে ভেজে নেব। এভাবে যদি আলুগুলা ভেজে রান্না করা হয় তাহলে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে, মানে এভাবে ভেজে রান্না করলে ডিমের সাথে বা মাংসের সাথে, মানে যে কোনো মাংসের সাথে যদি রান্না করা হয় তাহলে আপনাদের ভাইয়াকে এভাবে ভেজে রান্না করলে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে।
করে তার জন্য। দেখুন আমি এই পর্যায়ে আলু ভেজে নিচ্ছি আর সাথে আমি চুলার উপরে সব কিছু এনে রাখছি, হলুদ মরিচ তারপরে লবণ ধনিয়ার গুঁড়ি গোটা সব কিছু আমি চুলার উপরে এনে রাখছি। তাহলে দেখা যাচ্ছে রান্না করার সময় র্যাকের থেকে নিয়ে আসতে অনেকটাই সময় লেগে যায়। দেখুন আলু ভাজা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি লাল করে ভাজবো না, আমি হালকা করে ভেজে নিয়েছি। তবে আলুটা হালকা একবারে বেশি লাল করে ভাজছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন, হয়তো বা ক্যামেরাটা একটু দূরে ফিটিং করা হয়েছে তার আমি আলু ভেজে উঠিয়ে নিয়েছি। আলু ভাজা তেলেতে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, মানে তেলটা একটু বেশি গরম ছিল তার জন্য আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব, একবারে বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব পেঁয়াজটা। আমি দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একবারে কিন্তু লাল করে ভাজছি না, মানে একবারে লাল করে ভাজলে দেখা যাচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে। দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আদা রসুনটা একটু মানে লিকুইড জাতীয় হয়ে গেছে আমার ব্লেন্ডার করার সময়, তার জন্য দেখুন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে অল্প কিছুটা পানি দিয়েছি যাতে আদা রসুনটা না ছিটকায়, তার জন্য তেলেতে দেওয়ার পর দেখুন আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি ফ্রোজেন করা যে টমেটোটা রেখেছিলাম আমি ডিপ থেকে নামিয়ে নিয়েছি, ফ্রোজেন করা টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভালো করে তেলের সাথে ভেজে নেব, মানে আদা রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোর থেকে একটু পানিটা ছেড়ে দেয়, মানে ফ্রোজেন করা টমেটো তো আদা রসুনের সাথে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। আর দেখুন টমেটোর থেকে পানি ছেড়ে দিয়েছে, টমেটোটা হালকা গলেও গিয়েছে। এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি 1 চামচ পরিমাণ, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, মানে পরিমাণ মতো দেবেন, মানে যার যার পরিমাণ মতো তার জন্য বললাম। আর মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, মানে মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি, আমার মরিচের গুঁড়াটা দেখতে লাল তবে তেমন একটা ঝাল হয় না তরকারিটা, মানে কালারের জন্য আমি কিন্তু মরিচের গুঁড়াটা বেশি দিই, তার জন্য বললাম। অনেকে হয়তো বা আমার থেকে ভালো জানেন রান্নার বিষয়, তারপর আমি বলে দিচ্ছি আমি এই পর্যায়ে অল্প পরিমাণে কিছুটা পানি দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায়, যাতে মশলাগুলো আমি কষাতে পারি, তার জন্য দেখুন আমি মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখন কিছুক্ষণ ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর দেখুন বাইরে এতটা বাতাস যে মানে ধোঁয়াটা খালি আমার দিকে চলে আসছিল, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তার জন্য বললাম। দেখুন আমি এখন ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি, তার জন্য এখন আর কোনো লবণটা দিচ্ছি না। এরপর যে আমি ঢাকনা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ তো মশলা থেকে তেল ছেড়ে না দেবো ততক্ষণ আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সাথে চুলার উপর থেকে সব কিছু সরিয়ে নিচ্ছি। দেখি তো ঢাকনাটা উঠিয়ে মশলাটার কী অবস্থা। আমি তো মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়েছিলাম, দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে মশলাটা একটু লাল দেখাচ্ছে, আমি তো মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি কালারের জন্য, তার জন্য বললাম। এরপর যে আমি ভেজে নেওয়া যে আলুগুলো ভেজে নিয়েছিলাম এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি আরেকটা চুলাতে না আমি ডাল বসিয়ে দিয়েছি, তো বলেছিলাম ডাল রান্না করব, মুগ ডাল আর সাথে মসুর ডাল একসাথে মিক্স করে ডালটা রান্না করে নিচ্ছি। আমি ডাল বসিয়ে দিয়েছি, দেখুন আলুটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলুটা কষিয়ে নেব, আমি কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর যে আমি আদা রসুনের বক্সটা আমি এখন ডিপে রেখে নর্মালে রেখে দেবো, তার জন্য ডাইনিং রুমে যাচ্ছি। আদা রসুনের বক্সের কোনো কাজ নেই, তার জন্য এখন আমি আদা রসুনের বক্সটা নর্মালে রেখে দেবো। সাথে আমি কাঁচামরিচ নিয়ে আসবো, মানে ডালেতে দেওয়ার জন্য আমি কাঁচামরিচ নেব, তার জন্য আমি এখন আবার রান্না করে চলে আসলাম। আসুন দেখি তো ঢাকনাটা উঠে আলুটার কী অবস্থা। আমি তো ঢাকনা দিয়ে কষানিতে বসিয়েছিলাম, দেখুন আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন, মানে আলুটা যে কষিয়ে নিয়েছি আলুর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমি না অফ ক্যামেরার কাঁকরোলটা কেটে নিয়েছি, মানে ক্যামেরা করিনি তার জন্য বললাম। সাথে ডালের বাগারটাও দিয়ে নিয়েছিলাম, মানে রসুন কেটে নিয়েছিলাম তার জন্য বললাম। আমি তো ডালের বাগারে রসুন দিই, তার জন্য রসুনটাও কেটে নিয়েছি। দেখুন আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, মানে আমি যতটুকু জল রাখবো ওই পরিমাণে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যে কোনো রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু গরম পানিটা ব্যবহার করি, তার জন্য বললাম। আমি আমার কাছে রান্না করার ক্ষেত্রে গরম পানিটা দিলে তরকারি কালারটা ভালো আসে, তার জন্য বললাম। দেখুন পানিটা দিয়ে দিচ্ছি আর দেখুন কালারটা কতটা লাল এসেছে, তবে তরকারিটা কিন্তু ঝাল হবে না। আমি তো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কালারের জন্য। দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম আর বাইরের দিকে একটু ক্যামেরা করছিলাম। এখন বৃষ্টিটা থেমে গিয়েছে আর দেখুন মাঠেতে পানি জমে গিয়েছে, মানে দেখা যাচ্ছে, তার জন্য বললাম। আর গাছগুলা কাটাতে না অনেকটাই সুবিধা হয়েছে, মানে রান্নাঘরটা অনেকটাই ফর্সা হয়ে গিয়েছে, তার জন্য বললাম। দেখুন এখন ঢাকনাটা উঠিয়ে নেব আর তরকারির ঝোলটা ফুটে গিয়ে
তরকারির ঝোলটা ফুটে গিয়েছে, দেখুন আমি ঢাকনাটা উঠে দেখছি, দেখুন তরকারিতে ঝোল দিয়েছি, ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে। দাঁড়ান আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর আমি না অফ ক্যামেরায় ডালের বাগার দিয়ে নিয়েছি, সাথে আমি ভাতের পানি বসিয়ে দিয়েছি। আর কাঁকরোলটা আমি এখন ভাজা করছি না, কাঁকরোলটা আমি খাওয়ার আগে দিয়ে ভাজা করব যাতে গরম থাকে, মানে বেজে নেব, তার জন্য বললাম। দেখুন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটা কিন্তু একবারে বেশি গলে যায় না, দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু ক্যামেরার সামনে আলুটা আমি কেটে দেখাচ্ছি, তার জন্য বললাম। আর আমি কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দেবো, একবারে বেশি ভেঙে দেবো না, হালকা করে ভেঙে দেবো, কারণ আমি তো আজকে ডিম আলুর তরকারি রান্না করছি, তার জন্য। দেখুন এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, বেজে রাখা, যে আমি 3 পিস ডিম নিয়েছি বেজে রাখা, তার জন্য। আর বিকালে তো আমি মাছ রান্না করব, তার জন্য আমি ডিমটা কম নিয়েছি। আর এখন আমি মাছ রান্না করছি না, আমি বিকালবেলা রান্না করব আবার, তার জন্য দেখুন ডিম দিয়ে কিছুক্ষণ ভালো করে জলেতে আমি ফুটিয়ে নেব। আর কয়েকটা আলু আমি খুসনির সাহায্যে ভেঙে দেব, আমি একবারে ভেঙে দেব না, আমি মানে আধ ভাঙা করে আলুগুলা দেবো, তার জন্য বললাম। তাহলে ডিম আলুর তরকারিটা খেতে ভালো লাগবে, তার জন্য বললাম। আর তরকারিটা একটু ঘন হয়ে যাবে, মানে এরকম পাতলা থাকবে না, মানে আলুটা একটু ভেঙে দিলে, তার জন্য বললাম। দেখুন এই পর্যায়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আলুটা তো আমি আধ ভাঙা করে ভেঙে দিয়েছি, একবারে বেশি আলুটা আমি মিশ করে ভেঙে দিচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারেন। হয়তো আমি আলুটা একটু বেশি দিয়ে ফেলেছি, মানে আলু নিয়েছিলাম 2টা, একটা আলু নষ্ট হয়ে গিয়েছিল, ওইটার থেকে আমি অর্ধেক আলু দিয়েছিলাম, মানে ভালো ছিল, তার জন্য বললাম। আমি আলুটা একটু বেশি দিয়ে ফেলেছি, তার জন্য বললাম। দেখুন তরকারিটা হয়ে গেছে, এরপর যে আমি চুলাটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর বেশিক্ষণ আর চুলার উপরে রাখবো না, তাহলে তরকারিটা মানে একবারে বসে যাবে, তার জন্য বললাম মিডিয়ামভাবে রান্নাটা করে নিচ্ছি। এভাবে একবার ডিম আলুর তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু মানে তেমন একটা খারাপ লাগে না, তার জন্য বললাম। খাওয়ার পরে তো বয়জবরটা দিচ্ছি। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, তরকারিতে আমি বলেতে ঢেলে নিয়েছি, এখন আমি ডাইনিং উপরে রেখে দেব। আমি তো রান্না করার পরে আমি ডাইনিংয়ের উপরে এনে রেখে দিই। দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাই তরকারির কালারটা, দেখুন একবার তরকারির কালারটা দেখলেই বুঝতে পারবেন, তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। আমার ডিম আলুর তরকারি রান্না করা হয়ে গেছে, এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু তেমন একটা খারাপ লাগে না, মানে তার জন্য বললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা